আসসালামু আলাইকুম। আমি মনিম আছি আপনাদের সঙ্গে। আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা নীল অপরাজিতা গল্পের দ্বিতীয় পর্ব। মোফাজ্জল করিম সাহেব ফজর ওয়াক্তে ঘুম থেকে উঠেন। হাত মুখ ধোয়ার আগেই চুলা ধরিয়ে ভাতের হাঁড়ি চাপিয়ে দেন। অজু করে নামাজ শেষ করতে করতে চাল ফুটে যায়। মার গেলে আগুন গরম ভাতে 3 চামচ ঘি ঢেলে খাওয়া শুরু করেন। খাওয়া শেষ হতে হতে সূর্য উঠে যায়। তিনি রওনা হয়ে যান স্কুলে। স্কুল তার বাড়ি থেকে 2.5 মাইল দূরে। বর্ষাকালে নৌকায় অনেক ঘুরপথে যেতে হয়। 2 থেকে 2.5 ঘন্টার মতো লাগে। স্কুলে পৌঁছতে হয় 8টার আগে। যারা এবার এসএসসি দিচ্ছে তাদের স্পেশাল কোচিং হয় 8টা থেকে 10টা। তার উপর দায়িত্ব হলো অঙ্ক এবং ইংরেজির। আগে শুধু অঙ্ক করাতেন। নলিনীবাবু দেখতেন ইংরেজি। নলিনীবাবুর হাঁপানির টান খুব বেড়ে যাওয়ায় কিছুদিন ধরে আসছেন না। করিম সাহেবের উপর ডাবল দায়িত্ব পড়ে গেছে। খুব চাপ যাচ্ছে। স্কুল থেকে ফিরতে ফিরতে সন্ধ্যায় বাসায় ওসি সাহেবের এক শালা পড়তে আসে। মহামূর্খ। 1 মাস টেন্স পড়াবার পর জিজ্ঞেস করলেন, আমি বাড়ি যাই এর ইংরেজি কি? সে 5 মিনিট চিন্তা করে বলল, আই অ্যাম হোম গোয়িং। তিনি প্রচণ্ড থাবড়া দিলেন। সে আগের চেয়েও গম্ভীর গলায় বলল, আই হোম গোয়িং। তার ইচ্ছা করছিল শক্ত আছাড় দেন। একে বলে পণ্ডশ্রম। আজ করিম সাহেব ঘুম থেকে উঠে দেখেন পুষ্প তার আগেই উঠে বসে আছে। কেরোসিনের চুলায় চাল ফুটছে। তিনি খুশি গলায় বললেন, তুই এত সকাল সকাল উঠলি যে? রাতে ঘুম ভালো হয় নাই? হয়েছে। সকালে উঠে ভালো করেছিস মা। সুন্দর করে কয়েকটা পরোটা বানিয়ে ফেল। উনি রাতে না খেয়ে ঘুমিয়েছেন। খিদে নিয়ে ঘুম ভাঙবে। গোস্ত পরোটা দিবি, আর একটা ডিম ভেজে দিস। তুমি থাকবে না বাবা? না, একদিন কামাই হয়ে গেছে। অঙ্ক হলো প্র্যাকটিসের ব্যাপার। পরপর 2 দিন কামাই দিলে সব ভুলে যাবে। সব গরু গাধার দল। একে একে ওনার কাছে নাস্তা নিয়ে যাব বাবা। আমার কেন জানি ভয় ভয় করে। কি গম্ভীর। কাল রাতে একটা কথাও বললেন না। আমি জানি আজও বলবেন না। নাস্তাও খাবেন না। তাছাড়া আমার পরোটাও ভালো হয় না বাবা। তুই একটু ভুল করছিস মা। এইসব মানুষ খাওয়া খাদ্য নিয়ে মোটেই মাথা ঘামায় না। তুই পোলাও কর্মা দিলে যেভাবে খাবেন, ডাল ভাত দিলেও একইভাবে খাবেন। কিছুক্ষণ পর তুই যদি জিজ্ঞেস করিস কি দিয়ে খেলেন, বলতে পারবে না। হাঁ করে তাকিয়ে থাকবে। পুষ্প হেসে ফেলল। করিম সাহেব বললেন, হাসছিস কেন? তুমি যেভাবে কথা বলছো তাতে মনে হয় এইরকম মানুষ তুমি কত দেখেছ। আসলে এই প্রথম দেখছো। দেখতে হয় না মা, আন্দাজ করা যায়। ভদ্রলোককে কি তোমার খুব পছন্দ হয়েছে? পছন্দ হবে না কি বলিস তুই? নিজে যা ভালো মনে করেন তাই করেন। কাল রাতের কথা চিন্তা কর। অন্য কেউ হলো কি করত? শরীর যতই খারাপ হোক দুমুঠো ভাত খেত। আমাদের খুশি করার জন্য করত। উনি তা করলেন না। কে খুশি হলো কে হলো না তা নিয়ে মাথা ব্যথা নেই। পুষ্প হাসতে হাসতে বলল, উনি যদি খারাপ কিছু করেন তুমি তারও একটা ভালো ব্যাখ্যা বের করবে। তা তো করবই, কারণ খারাপ কিছু করার ক্ষমতাই এদের নেই। সৃষ্টিশীল মানুষ হচ্ছে ঈশ্বরের মতো। ঈশ্বর যেমন মন্দ কিছু করতে পারেন না, এরাও পারেন না। ওনাকে দেবতা ডাকলে কেমন হয় বাবা? ডাকতে পারিস, অসুবিধা নেই, তবে মনে মনে ডাকাই ভালো। রেগে যেতে পারেন। এই জাতীয় মানুষদের রাগ বেশি থাকে। বাবা, নামাজ শেষ করে আসো। তোমার ভাত হয়ে গেছে। শুকনো মরিচ ভেজে দেব? দে। ভাত খেতে খেতে তিনি পুষ্পকে একগাদা উপদেশ দিয়ে গেলেন। বারবার খোঁজ নিয়ে আসবি ওনার ঘুম ভাঙল কিনা।
ঘুম ভাঙতেই চা দিবি, তারপর বলবি আমার কথা। তোমার কথা কি বলবো? ওই যে স্কুলে গেলাম, সন্ধ্যার পর ফিরবো। উনি দুপুরে কি খেতে চান জিজ্ঞেস করবি। মতির মার খোঁজ নিবি। আমি জেলে পাড়ায় বলে যাব, ওরা মাছ দিয়ে যাবে। বাবা, উনি যদি বলেন তোমাদের এখানে খাবো না, বাবুর্চির ব্যবস্থা করতে বলেছিলাম সেই ব্যবস্থা করে দাও, তাহলে বলবি বাবা এসে ব্যবস্থা করবেন। বুঝিয়ে সুঝিয়ে শান্ত করবি। বুঝিয়ে সুঝিয়ে কিভাবে শান্ত করব? উনি তো ছেলে মানুষ না। এই ধরনের মানুষের স্বভাব চরিত্র ছেলে মানুষের মতো হয়। কোথা থেকে যে তুমি এই ধারণা পেয়েছ কে জানে। উনি তো ঘরে আছেনই, আমার কথা অক্ষরে অক্ষরে মিলিয়ে নে। আচ্ছা, মিলিয়ে নেব। আর শোন মা, উনি যদি ঘুরতে টুরতে যেতে চান, নিয়ে যাবি। কাদার মধ্যে কোথায় ঘুরবেন? কাদা পানি এইসব নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। আমরা সাধারণ মানুষরা এইসব নিয়ে মাথা ঘামাই। এই বুঝি পায়ে কাদা লেগে গেল, এই বুঝি হাত নোংরা হলো। যাদের মন পরিষ্কার তারা শরীরের নোংরা নিয়ে মাথা ঘামান না। মন যাদের নোংরা, শরীর পরিষ্কারের জন্য তাদের চেষ্টার শেষ নেই। আমি তো এই দলে পড়ে যাচ্ছি বাবা। নোংরা আমি সহ্যই করতে পারি না। আমার মন কি নোংরা? করিম সাহেব থতমত খেয়ে গেলেন। হাত ধুতে ধুতে বললেন, এটা একটা কথার কথা বললাম। আমি রওনা হয়ে যাচ্ছি গো মা। মতির মাকে খবর দিতে ভুলবি না। পিরিচ দিয়ে ঢাকা চায়ের কাপ হাতে দরজার ওপাশে পুষ্প বেশ কিছুক্ষণ হলো দাঁড়িয়ে আছে। কেন জানি তার অসম্ভব ভয় করছে। সে প্রায় অস্পষ্ট গলায় বলল, আপনার চা, ভেতরে আসবো? শওকত সাহেব কিছু বললেন না, নিজে উঠে দরজা খুলে দিলেন। পুষ্প ঢুকল। তিনি বললেন, কেমন আছো পুষ্প? তার গলার স্বর এত আন্তরিক যে পুষ্প হকচকিয়ে গেল। শওকত সাহেব চায়ের কাপ হাতে নিতে নিতে বললেন, কাল রাতে আমি তোমাকে একটা ভুল কথা বলেছিলাম। আমি বলেছিলাম ধুত্রা ফুল বিষাক্ত। এটা ভুল। ধুত্রা ফুল বিষাক্ত না। সাদা এবং নীল রং মেশানো ফুল, খুব সুন্দর। ধুত্রার ফল বিষাক্ত, ফুল নয়। পুষ্প নিচু গলায় বলল, আমি জানি। জানো তাহলে রাতে বললে না কেন? পুষ্প আগের চেয়েও মৃদু গলায় বলল, বলেছি মনে মনে। মনে মনে বলেছ মানে? পুষ্প খুব নিচু করে বলল, কেউ যখন ভুল কথা বলে তখন আমি মনে মনে বলি কথাটা ভুল, মুখে কিছু বলি না। কাউকেই বলো না? খুব যারা প্রিয় তাদের বলি। এরকম খুব প্রিয় মানুষ তোমার কজন আছে? পুষ্প জবাব দিল না। তিনি আবার বললেন, প্রশ্নটার জবাব দাও। মনে মনে বলতে হয় না, সরাসরি বলা যায় এমন প্রিয় মানুষ তোমার কজন আছে? নেই। তোমার বাবা, তিনি তো আছেন। পুষ্প চুপ করে রইল। তিনি শান্ত গলায় বললেন, বাবা কি তোমার খুব প্রিয় নন? হ্যাঁ প্রিয়, খুবই প্রিয়। তবু ঠিক সেরকম প্রিয় নয়, তাই কি? স্যার, আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসি। রাতে খাননি, আপনার নিশ্চয়ই খুব ক্ষুধা পেয়েছে। এত ব্যস্ত হবার কিছু নেই। তুমি বসো তো, তোমার সঙ্গে খানিকক্ষণ গল্প করি। দাঁড়িয়ে আছো কেন? বসো, আরাম করে বসো। পুষ্প তবু দাঁড়িয়েই রইল। সে এখনো চোখ তুলে তাকাচ্ছে না। তিনি মেয়েটাকে ভয় পাইয়ে দিয়েছেন। এমন কিছু কি তিনি বলেছেন যাতে সে এতটা ভয় পেয়েছে? তিনি আবারও বললেন, পুষ্প বসো। পুষ্প বসল। তার বসা দেখে তিনি চমকে উঠলেন। স্বপ্নে পুষ্প ঠিক এইভাবেই বসেছিল।
এমন ভঙ্গিতেই মুখ ফিরিয়ে রেখেছিল। মেয়েটার ভয় ভাঙিয়ে দেওয়া দরকার। মজার কিছু কথা বলে তাকে জানিয়ে দেওয়া দরকার যে তিনি ভয়াবহ কোনো মানুষ না। এই মেয়ে একবারও হাসেনি। হাসলে তাকে কেমন দেখায়? পুষ্প, জি। গতরাতে তোমাদের বাড়ির বারান্দায় বসে একটা ব্যাপার নিয়ে ভাবছিলাম। ব্যাপারটা তোমাকে বলি। গতরাতে বারান্দায় বসে বসে আমি কত বিচিত্র শব্দ শুনলাম, কিন্তু ব্যাঙ ডাকতে শুনলাম না। খুবই অবাক হলাম। তারপর ভেবে ভেবে এর একটা কারণ বের করলাম। কারণটা সত্যি কিনা তুমি বলো তো দেখি। দেখি তোমার কেমন বুদ্ধি। পুষ্প খুব আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। মেয়েটাকে আজ এত সুন্দর লাগছে কেন? অসহ্য সুন্দর। এক রাতে সে নিশ্চয়ই বদলে যায়নি। তাহলে কি তার দেখার চোখ বদলে গেছে? স্বপ্নটার কারণে এটা হচ্ছে না তো? তিনি পুষ্পর চোখে চোখ রেখে বললেন, কাল পূর্ণিমা ছিল বলে আমার ধারণা। ফকফকা জ্যোৎস্না, ব্যাঙ ডাকে ডাঙায় উঠে, চাঁদের আলোয় তাদের দেখা যায়। ব্যাঙগুলো ডাকছিল না, কারণ তারা ভাবছিল ডাকলেই শব্দ শুনে শেয়ালের পাল এসে উপস্থিত হবে। চাঁদের আলোয় তারা বুঝে ফেলবে কোথায় ব্যাঙরা আছে। শেয়াল এসে এদের কপাকপ খাবে। এই ভয়ে ব্যাঙের দল চুপ করেছিল। তোমার কি ধারণা আমার যুক্তি ঠিক? পুষ্প কথা বলল না, তাকিয়ে রইল। তিনি বললেন, আমার যুক্তি ঠিক নেই। মনে হয় ঠিক। মোটেই ঠিক নেই। আমি তোমাকে ভুল যুক্তি দিয়েছি। শেয়াল দেখে ব্যাঙরা ভয় পাবে কেন? লাফ দিয়ে পানিতে নেমে যাবে। পুষ্প বলল, তাহলে তারা ডাকছিল না কেন? আকাশে মেঘ হলে কিংবা মেঘ হবার সম্ভাবনা থাকলেই ব্যাঙ ডাকে। চাঁদের আলো থাকা মানে মেঘ নেই, কাজেই ওরা চুপ করেছিল। বুঝতে পারছো? জি পারছি। পুষ্প একদৃষ্টিতে তাকিয়ে আছে। সে খুব অবাক হয়েছে। তিনি বললেন, তোমার বাবা কোথায়? উনি স্কুলে গেছেন, সন্ধ্যার পর ফিরবেন। আচ্ছা পুষ্প, তোমাদের এই জায়গায় দেখার মতো কি আছে? কিছুই নেই। একেবারে কিছু নেই তা কি হয়? কিছু নিশ্চয় আছে। নদীর ওই পারে পুরনো মঠ আছে। মঠ কি জিনিস? আমি নিজেও জানি না। বজলুর রহমান চাচা দেখে এসে বলেছিলেন, এই জিনিস পৃথিবীর অন্য কোনো দেশে থাকলে তারা এটাকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বানিয়ে ফেলত। জিনিসটা বাংলাদেশের মতো গরিব দেশে আছে বলে কেউ খবরও রাখে না। মেয়েটার সম্ভবত ভয় কেটে গেছে। সহজভাবেই কথা বলছে। শওকত সাহেব বললেন, বজলুর রহমানের কথার উপর কোনো রকম গুরুত্ব দেওয়া ঠিক না পুষ্প। পুষ্প বলল, তা আমি জানি, কিন্তু উনি এত ভালো মানুষ যে কথা শুনলেই বিশ্বাস করতে ইচ্ছে করে। ভালো মানুষ কি করে বুঝলে? পুষ্প জবাব দিল না, কিন্তু তার মুখে এই প্রথম হাসি দেখা গেল। মেয়েটা খুব সুন্দর করে হাসে। শোনো পুষ্প, উনি ভালো মানুষ কিনা তা কিন্তু তুমি জানো না। উনার আচার ব্যবহার কাণ্ড কারখানা তোমার পছন্দ হয়েছে, তাই তাকে তুমি ভালো মানুষ ভাবছ। উনি কি ভালো মানুষ না? খানিকক্ষণ চুপ করে শওকত সাহেব বললেন, যেসব সদ্গুণ থাকলে আমরা মানুষকে ভালো মানুষ বলি তা তার মধ্যে নেই। তবে তার চরিত্রে কিছু মজার ব্যাপার আছে, যে কারণে আমিও তাকে পছন্দ করি। তার বিস্মিত এবং মুগ্ধ হবার ক্ষমতা অসাধারণ। এইটিই তার একমাত্র গুণ। পুষ্প উঠে দাঁড়ালো। আপনার নাস্তা নিয়ে আসি? 1 মিনিট দাঁড়াও। আমার ধারণা তুমি মনে মনে বলেছ আপনার কথাটা ভুল, তাই না? জি, আমি বলেছি। আচ্ছা যাও,
নাস্তা নিয়ে আসো। পুষ্প থেমে থেমে বলল, আমি কি আপনার সঙ্গে যাব মঠ দেখানোর জন্য? না, কাউকে সঙ্গে নিয়ে ঘুরতে আমার ভালো লাগে না। আপনি তো জানেন না কোথায়। খুঁজে বের করে নেব। তাছাড়া মঠ দেখতেই হবে এমন তো কোনো কথা নেই। আমি কিছু দেখার জন্য আসিনি। যাও, নাস্তা নিয়ে আসো। নাস্তা খেয়ে তিনি খাতা খুলে বসলেন। বেরোতে ইচ্ছা করছে না। জানালার পাশেই টেবিল, দৃষ্টির বাইরে চলে যাচ্ছে। কি সুন্দর আকাশ! আকাশে আবার মেঘ জমতে শুরু করেছে। বর্ষা দেখার জন্য আসলেই গ্রামে আসা উচিত। জানালার পাশে বিরাট একটা আতা গাছ। তিনি গাছগাছালি বিশেষ চেনেন না, কিন্তু আতা গাছ চেনেন। ছোটবেলায় যে বাড়িতে ছিলেন, সে বাড়িতে দুটি আতা গাছ ছিল। তিনি অনেকক্ষণ আতা গাছের দিকে তাকিয়ে রইলেন। ছেলেবেলার বন্ধুকে যেন অনেকদিন পর দেখলেন। আতা গাছের ডালে কাকের বাসা। সেই বাসায় কাকের ছানা দেখা যাচ্ছে। তা তো হওয়ার কথা না। আষাঢ় মাস ঝড় বৃষ্টির মাস। পাখিদের এই সময় বাচ্চা ফোটানোর কথা না। প্রকৃতি এই ভুল করবে না। তিনি কি চোখে ভুল দেখছেন? কে বলেছিল কথাটা? কোনো লেখকের লেখার টেবিল জানালার পাশে থাকা উচিত না। জানালার পাশে টেবিল থাকলে তারা কখনো লিখতে পারেন না। আসলে বোধহয় তাই। লেখকের লেখা উচিত চার দেওয়ালের ভেতরে আবদ্ধ থেকে। তখনই তারা মনের জানালা খুলে দিতে পারেন। তিনি প্রথম লাইনটি লিখলেন। তার পাণ্ডুলিপি অসংখ্যবার কাটবেন, কিন্তু প্রথম লাইনটি বদলাবে না। প্রথম লাইন হচ্ছে, পাখি হিসেবে কাক বেশ অদ্ভুত। লাইনটি তার পছন্দ হচ্ছে না। পছন্দ না হলেও উপায় নেই। এই পাণ্ডুলিপির প্রথম লাইনটি গ্রহণ করা ছাড়া গতি নেই। কি লিখবেন সব ঠিক করা আছে। ঘটনা সাজানো আছে। এই লেখায় কি বলতে চান তাও তিনি জানেন। দিনের পর দিন এই লেখাটি নিয়ে তিনি ভেবেছেন। চরিত্রগুলো এখন আর চরিত্র নেই, রক্ত মাংসের জীবন্ত মানুষ। বলতে গেলে গত 6 মাসে এই চরিত্রগুলোর কারো না কারো সঙ্গে তার রোজই দেখা হয়েছে। শুরুতে লেখার গতি মন্থর ছিল। কিছুক্ষণের ভেতর গতি বেড়ে গেল। অতি দ্রুত কলম চলতে লাগলো। এক বৈঠকে যে করেই হোক 25 পৃষ্ঠার মতো লিখে ফেলতে হবে। চরিত্রগুলোকে বেঁধে ফেলতে হবে, যেন এরা কিছুতেই বেরিয়ে যেতে না পারে। বিকেল 5টায় লেখার টেবিল থেকে উঠলেন। বৃষ্টি এখনো নামেনি। আকাশ অন্ধকার হয়ে আছে। তিনি অত্যন্ত ক্ষুধার্ত এবং ক্লান্ত বোধ করছেন। দুপুরে কিছু খাননি। পুষ্প ঠিক 2টার সময় খাবার নিয়ে এসেছিল। তিনি রূঢ় গলায় বলেছেন, আমি লিখতে বসেছি, খবরদার আমাকে বিরক্ত করবে না। পুষ্প কাঁদো কাঁদো গলায় বলল, আপনি দুপুরে খাবেন না? লেখার টেবিল ছেড়ে উঠলেই খাবো। তোমাকে আসতে হবে না। আমি তোমাকে ডেকে আনবো, কিন্তু তুমি আর আসবে না। লেখার সময় বিরক্ত করলে আমি খুব রাগ করি। পুষ্প আর বিরক্ত করেনি, কিন্তু বেশ কয়েকবার এসে উকি দিয়ে গেছে। একজনকে অভুক্ত রেখে সে নিজেও খাবার নিয়ে বসতে পারেনি। শওকত সাহেব লেখা কাগজগুলো সুটকেসে ঢুকিয়ে ফেললেন। তিনি এখন হাঁটতে বের হবেন। বৃষ্টির পানি এসে লেখাগুলো আবার নষ্ট না হয়। এই অবেলায় ভাত খেতে বসার কোনো মানে হয় না। রেনু 4-5টা টিনের কৌটা দিয়ে দিয়েছে। একটায় পনির, 2টা কৌটায় বিস্কুট এবং একটিতে কাজু বাদাম।
রাত জেগে লেখার সময় তার খিদে পায়, খিদের রসদ। পনিরগুলো টুকরো করে কাটা, 2 স্লাইস পনির এবং কয়েকটা কাজু বাদাম মুখে দেওয়া মাত্র খিদে কমে গেল। তিনি ঘর থেকে বের হয়ে এলেন। তার মিনিট দশেকের ভেতর আকাশ ভেঙে বৃষ্টি নামল। শো শো শব্দে বাতাস বইতে লাগলো। পুষ্প ছুটে এলো দোতলায়। ঘর তালা বন্ধ। মানুষটা গেল কোথায়? সত্যি সত্যি ঝড় হচ্ছে। আষাঢ় মাসে এমন ঝড় কি হওয়ার কথা? কাল বৈশাখী হবে বৈশাখে, আশ্বিন মাসে আশ্বিন ঝড়। আষাঢ় মাসে প্রবল বৃষ্টিপাত ছাড়া তো কিছু হবার কথা না। শওকত সাহেব খানিকটা দিশেহারা হলেন। ঝড়ের প্রথম ঝাপটার সময় তিনি একটা পুকুর পাড়ে। আশেপাশে কোনো জনমানব নেই। খুঁটিতে বাঁধা একটি গরু তার স্বরে চিৎকার করছে। পুকুর পাড়ে পাকা কালী মন্দির। সেই মন্দিরের দরজা তালাবন্ধ। উত্তর দিকে ধান ক্ষেত। কি ধান এগুলো? আউশ ধান নিশ্চয়ই। মন্দিরের পাশ দিয়ে কাঁচা রাস্তা গিয়েছে নদীর দিকে। ঝড়ের সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা কি ঠিক হবে? মাথার উপর গাছের ডাল ভেঙে পড়তে পারে। খোলা মাঠে থাকাই সবচেয়ে ভালো। আউশের ক্ষেতে নেমে পড়বেন নাকি? বৃষ্টি নেমেছে মুষলধারে। বৃষ্টির পানি কনকনে ঠান্ডা, সূচের মতো গায়ে বিঁধছে। তিনি ভিজে পুরোপুরি জবজবে হয়ে গেছেন। চশমার কাঁচ বৃষ্টির পানিতে অস্পষ্ট হয়ে আছে। এখন চশমা থাকা না থাকার মধ্যে বেশ কম নেই। তিনি চশমা খুলে হাতে নিয়েছেন। এখন একজন অন্ধের সঙ্গে তার কোনো তফাত নেই। ঝড়ের আরেকটা প্রবল ঝাপটা এলো। বাতাসের কি প্রচণ্ড শক্তি, তাকে প্রায় উড়িয়ে নিয়ে যায়। হুই হুই হুই। তিনি এদিক ওদিক তাকাচ্ছেন। কেউ কি ডাকছে তাকে? শীষ দেওয়ার মতো তীক্ষ্ণ শব্দ হচ্ছে বাতাসের। এই শব্দ ছাপিয়ে মানুষের গলা ভেসে আসার কথা না। হুই, ওই ভদ্রলোক, হুই। হ্যাঁ, তাকেই ডাকছে। গামছা পরা একজন কে এগিয়ে আসছে, অতি দ্রুত আসছে। আপনি কোন দেশে বেকুব? ঝড়ের সময় নারকেল গাছের নিচে। তাই তো। তিনি এতক্ষণ কয়েকটা নারকেল গাছের নিচে দাঁড়িয়ে আছেন। তিনি সরে এলেন। বেশি দূর সরতে পারলেন না। বাতাস তাকে ধান খেতে নিয়ে ফেলল। হাতের মুঠিতে ধরা চশমা মট করে ভেঙে গেল। হাত জ্বালা করছে। কেটেছে নিশ্চয়ই। কতটা কেটেছে কে জানে। নারিকেল গাছের নিচ থেকে যে তাকে সরতে বলল, দেখা গেল সেই খুঁটিতে বাঁধা গরুটির মালিক। গরু ছেড়ে দিয়ে সেও পলকের মধ্যে অদৃশ্য হয়ে গেল। শওকত সাহেব কাদা পানিতে মাখা হয়ে বৃষ্টি এবং ঝড় কমার জন্য অপেক্ষা করতে লাগলেন। ঝড় পুরোপুরি থামার জন্য তাকে আধ ঘন্টার মতো অপেক্ষা করতে হলো। এই আধ ঘন্টায় ময়নাতলা গ্রামের উপর ছোটখাটো তাণ্ডব ঘটে গেল। বেশ কিছু কাঁচা বাড়ি ধসে গেল। কয়েকটা বাড়ির টিনের চাল উড়ে গেল। ময়নাতলা হাই স্কুলের প্রাইমারি সেকশনের কোনো চিহ্নই রইল না। শওকত সাহেব বাড়ির দিকে রওনা হয়েছেন। চশমা নেই বলে কিছুই দেখতে পাচ্ছেন না। চশমা থাকলেও খুব যে লাভ হতো তা না। ঘন অন্ধকার। আকাশ এখনো মেঘে মেঘে ঢাকা। ঘন ঘন বিজলি চমকাচ্ছে। যে ব্যাঙের ডাক শোনা যাচ্ছে না বলে অনেক গবেষণা করেছেন, সেই ব্যাঙের ডাক এখন চারিদিক থেকেই শোনা যাচ্ছে। সেই ডাকের সঙ্গে যুক্ত হয়েছে ঝিঝির ডাক। হারিকেন হাতে কে যেন আসছে।
শওকত সাহেব অপেক্ষা করতে লাগলেন। লোকটি কাছে এসে অবাক হয়ে বলল, আপনি কেডা? আমার নাম শওকত। কোন বাড়ির? মোফাজ্জল করিম সাহেবের বাড়িতে থাকি। আপনি তো যাইতেছেন উল্টা পথে। এই পথ গেছে সোহাগী নদীর ঘাটলায়। কি নদী বললেন? সোহাগী। নদীর নাম ছোট গাং না? আমরা মুখের কথায় বলি ছোট গাং, ভালো নাম সোহাগী। শুনে খুশি হলাম। আপনি কি আমাকে মোফাজ্জল করিম সাহেবের বাড়িতে নিয়ে যাবেন? চশমা ভেঙে যাওয়ায় আমি কিছু দেখছি না। দেখনের কিছু নাই। আপনার ডাইনের রাস্তা ধইরা নাক বরাবর যান। শওকত সাহেব বরাবর রওনা হলেন। জোনাকি পোকাগুলো আজ নেই। থাকলে খানিকটা আলো কি আর ওদের কাছ থেকে পাওয়া যেত না? ঝড় সম্ভবত বেচারীদের উড়িয়ে নিয়ে গেছে। পুষ্প কখন থেকে হারিকেন হাতে বারান্দায় দাঁড়িয়ে আছে। ভয়ে তার আত্মা শুকিয়ে গেছে। এত বড় একটা ঝড় সে খালি বাড়িতে পার করেছে। বিকট শব্দে আতা গাছের একটা ডাল ভেঙেছে। সে ভেবেছিল পুরো বাড়িটাই বুঝি ভেঙে পড়ে গেছে। তার চেয়ে বড় ভয়, এই ঝড়ে বিদেশি মানুষটা কোথায় ঘুরছে। কোনো বিপদ আপদ হয়নি তো? বাবাই বা কোথায়? নৌকায় থাকলে নির্ঘাত নৌকা ডুবে গেছে। পুষ্পের গলা ছেড়ে কাঁদতে ইচ্ছা করছে। তাদের বাড়ি গ্রামের এক প্রান্তে। আশেপাশের কোনো বাড়িঘর নেই যে সে ছুটে গিয়ে বলবে, আমার বড় বিপদ, আমাকে একটু সাহায্য করুন। শওকত সাহেব নিঃশব্দে উপস্থিত হলেন। পুষ্প হারিকেন উঁচিয়ে ধরল। তিনি লজ্জিত ও বিব্রত গলায় বললেন, ঝড়ের মধ্যে পড়ে গিয়েছিলাম, চশমা টশমা ভেঙে একাকার করেছি। পুষ্প কিছুই বলল না। চিনতে পারছো তো আমাকে? কাদা মেখে ভূত হয়ে আছি। তোমাদের বাড়িতে ডেটল জাতীয় কিছু আছে? হাত কেটে ফেলেছি। পুষ্প হারিকেন উঁচু করে ধরেই আছে, কিছু বলছে না। মনে হচ্ছে সে একটা ঘোরের মধ্যে আছে। তুমি বোধহয় খুব দুশ্চিন্তা করছিলে। এমন ঝড় শুরু হবে কল্পনাও করিনি। তবে মজার ব্যাপার কি জানো? আই এনজয় ইট। শুধু না, আই এনজয় ইট থ্রোলি। করিম সাহেব কোথায়? উনি ফেরেননি? না। তুমি পুরো ঝড়ের সময়টা একা ছিলে? জি। আপনি কুয়োতলায় আসুন, কাদা ধুয়ে তুলুন, আমি সাবান এনে দিচ্ছি। হাত কতটা কেটেছে? বেশি না। দেখি। তিনি হাত মেলে ধরলেন। অনেকখানি কেটেছে, রক্তে মাখামাখি হয়ে আছে। কুয়াতলা কোন দিকে? আমি এখন প্রায় কিছুই দেখতে পাচ্ছি না। হারিকেনটা ভালো মতো ধরো। পুষ্প বলল, চশমা ছাড়া এখন আপনার চলবে কি করে? সুটকেসে আমার আরেকটা চশমা আছে। শওকত সাহেব মাথায় 3 বালতি পানি ঢেলে ফেললেন। পুষ্প বলল, আর পানি দেবেন না, ঠান্ডা বাঁধিয়ে বসবেন। তিনি হাসি মুখে বললেন, পানিটা গরম, গায়ে ঢালতে খুব আরাম লাগছে। বৃষ্টির পানি কি যে ঠান্ডা ছিল, কল্পনাও করতে পারবে না। মনে হচ্ছিল শীতে জমে যাচ্ছি। শোনো পুষ্প, তোমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে না। তুমি খুব কড়া করে 1 কাপ চা বানাও। পুষ্প নড়ল না। সে তোয়ালে হাতে দাঁড়িয়ে আছে। পুষ্প আবার বলল, আর পানি ঢালবেন না, আপনি নির্ঘাত অসুখ বাঁধাবেন। আমার কিছু হবে না, আমি হচ্ছে ওয়াটারপ্রুফ। যখন ক্লাস 10-এ পড়ি, তখন একবার বন্ধুদের সঙ্গে বাজি ধরে
পৌষ মাসের শীতের পুকুরের পানিতে সারা রাত গলা ডুবিয়ে বসেছিলাম। যদি অসুখ না বাধাই তাহলে 100 টাকা পাবো। এই ছিল বাজি। বাজিতে জিতে 100 টাকা পেলাম এবং ওয়াটারপ্রুফ টাইটেল পেলাম। এদিকে আমার বন্ধুরা যারা সারা রাত পুকুর পাড়ে বসেছিল তাদের প্রত্যেকের ঠান্ডা লেগে গেল। একজন তো নিউমোনিয়া হয়ে মরমর হলো। যে পুষ্প এতক্ষণ গম্ভীর হয়েছিল সে খিলখিল করে হেসে উঠল। তিনি বললেন, তুমি দেখি হাসতেও পারো। আমি ভেবেছিলাম তুমি হাসতে পারো না। পুষ্প বলল, আপনি কি সত্যি ওয়াটারপ্রুফ টাইটেল পেয়েছিলেন? সত্যি পেয়েছিলাম। একটা রাবার স্ট্যাম্প বানিয়েছিলাম যেখানে লেখা এমডি শওকত WP। WP মানে ওয়াটারপ্রুফ। বুঝলে পুষ্প, কেন জানি খুব আনন্দ লাগছে, কারণটা ধরতে পারছি না। পুষ্প বলল, আমি বলবো কারণটা কি? বলো তো। ঝড়ের সময় আপনি খুব ভয় পেয়েছিলেন, ভেবেছিলেন মারা যাচ্ছেন। যখন দেখলেন মারা যাননি এবং ঝড় শেষ হয়েছে তখন আনন্দে মন ভরে গেল। যুক্তি তুমি ভালোই দিয়েছ। ভেরি গুড, আই লাইক ইট। তোমার বুদ্ধি তো ভালোই। আপনি কি ধরেই নিয়েছিলেন বুদ্ধি খারাপ হবে? খারাপ হবে ধরিনি, এভারেজ বুদ্ধি ধরেছিলাম। ভালোও না, খারাপও না। আপনি কি নিজেকে বুদ্ধিমান মনে করেন? হ্যাঁ করি। তুমি করো না? হ্যাঁ আমিও করি। ওয়াটারপ্রুফ টাইটেল রাখা তার সম্ভব হলো না। গোসল শেষ করে গা মুছতে গিয়ে মনে হলো জ্বর আসছে। হাত পা কেমন জানি করছে। মাথা ভার হয়ে গেছে। পুরোপুরি নিশ্চিত হবার জন্য নিজের ঘরে ঢুকে সিগারেট ধরালেন। সিগারেট বিষাদ লাগলো। তিনি বিছানায় শুয়ে পড়লেন। গায়ে চাদর টেনে দিলেন। চাদরে শীত মানছে না। পুষ্পকে বলতে হবে কম্বল টম্বল দিয়ে যেতে। কম্বলের কথা মনে আসতেই 2 লাইনের কবিতাও মনে এসে গেল। ভঞ্জের পিসিতাই সন্তোষ পান, কুঞ্জকে করেছেন কম্বল দান। এখন এই কবিতা মাথার ভেতর ক্রমাগত ঘুরপাক খেতে থাকবে, কিছুতেই মাথা থেকে তাড়ানো যাবে না। ভঞ্জের পিসিতাই সন্তোষ পান, কুঞ্জকে করেছেন কম্বল দান। সাথীকে এই কবিতা তিনি শোনাতেন, অতি দ্রুত আবৃত্তি করতেন। সাথী কিছুই না বুঝে হাততালি দিতে এবং খিলখিল করে হাসত। হামাগুড়ি দিয়ে তার কাছে এগিয়ে আসত। একবার সাথী খাটে বসে আছে, তিনি ঘরে ঢুকে দ্রুত কবিতা পড়লেন। সাথী হামাগুড়ি দিয়ে এগিয়ে আসতে গিয়ে খাট থেকে পড়ে অজ্ঞান হয়ে গেল। রেনু ছুটে এসে মেয়েকে কোলে তুলে নিয়ে চিৎকার করে উঠল, কি হয়েছে? আমার মেয়ের কি হয়েছে? রেনুর সেই হাহাকার এখনো বুকে বেঁধে আছে। কবিতার সঙ্গে সঙ্গে সেই হাহাকারও মনে আসে। ভঞ্জের পিসিতাই সন্তোষ পান, কুঞ্জকে করেছেন কম্বল দান। এ কি যন্ত্রণা! লাইন দুটি আরো গভীরভাবে মাথায় বসে যাচ্ছে। একসময় মাথা থেকে ছড়িয়ে পড়বে শরীরে। শরীরের রক্তকণিকাগুলো তাল মিলিয়ে আবৃত্তি করতে থাকবে। পুষ্প চা নিয়ে ঢুকেছে। তিনি পুষ্পের দিকে তাকালেন। পুষ্প চায়ের কাপ টেবিলে রেখে তার দিকে এগিয়ে আসছে। মেয়েটি কি এখনো তাকে ভয় পায়? হ্যাঁ নিশ্চয়ই পায়। সহজ স্বাভাবিক সম্পর্ক এখন আর তার কারো সঙ্গেই নেই। By pains men come to greater pains. বড় হবার জন্য মানুষকে নানা ধরনের কষ্ট করতে হয়। তারপর দেখা যায়
তার জন্য আরো বড় কষ্ট অপেক্ষা করছে। পুষ্প, তুমি কি আমাকে একটা কম্বল দিতে পারো? পুষ্প হ্যাঁ না কিছুই বলল না। খুব স্বাভাবিক ভঙ্গিতে কপালে হাত রাখল। না, মেয়েটা তাকে খুব বেশি ভয় পায় না। ভয় পেলে এত সহজে কপালে হাত রাখত না। পুষ্প, জি, কবিতা শুনবে? পুষ্পের চোখ বড় বড় করে তাকিয়ে রইল, কিছুই বলল না। তিনি নিচু গলায় বললেন, ভঞ্জের পিসিতাই সন্তোষ পান কুঞ্জকে করেছেন কম্বল দান। পুষ্প কপাল থেকে হাত ছড়িয়ে আবার কপালে অন্য হাত রাখল। গা মনে হলো পুড়ে যাচ্ছে। সে কি করবে ঠিক বুঝতে পারছে না। বাবা এখনো ফিরেনি। ময়নাতলা স্কুলের দপ্তরি ইউনুসকে দিয়ে চিঠি লিখে পাঠিয়েছেন, আমার ফিরিতে কিঞ্চিত বিলম্ব হইবে। ঝড়ে স্কুল গৃহের বিপুল ক্ষতি হইয়াছে। হেডমাস্টার সাহেবের অফিস কক্ষের কাগজপত্র বিনষ্ট হইয়াছে। একটা ব্যবস্থা না করিয়া আসিতে পারিতেছি না। এদিকে হেডমাস্টার সাহেব প্রাতকালে নেত্রকোনা গিয়াছেন, এখনো ফিরেন নাই। শওকত সাহেব চোখ খুলে আবার বন্ধ করে ফেললেন। আলো চোখে লাগছে। পুষ্প, জি। কুঞ্জকে জানো? জি না। জীর্ণ দেউল এক কোণে তারি, অন্ধ নিয়াছে বাসা কুঞ্জ বিহারী। আমি আপনার জন্য একটা লেপ নিয়ে আসি। বাতি নিভিয়ে দিয়ে যাও পুষ্প, বাতি চোখে লাগছে। আমার মনে হয় তুমি আমার কবিতা শুনে ভয় পাচ্ছ, ভাবছো আমার মাথা খারাপ হয়ে গেছে। সেরকম কিছু হয়নি। জ্বর আসার মুহূর্তে কি করে জানি এই কবিতাটা মাথার ভেতরে ঢুকে গেছে, কিছুতেই তাড়াতে পারছি না। তোমার এরকম হয় না? হয়। পুষ্প নিচে নেমে এলো। ইউনুসকে পাঠালো ভবেশ বাবুকে খবর দিয়ে আনতে। তিনি হোমিওপ্যাথি চিকিৎসা করেন। চিকিৎসক হিসেবে তার কোনো রকম খ্যাতি নেই। নিজেই বলেন ওষুধপত্র যা ছিল সব শেষ, আবার ঢাকায় গিয়ে আনতে হবে। এখন আছে 1 প্যাকেট চিনির গুঁড়া। ভগবানের নাম নিয়ে ওই দিয়ে দিই। ভগবানের অসীম লীলা, এতেই রোগ আরোগ্য হয়। ভবেশবাবু তৎক্ষণাৎ এলেন, রোগীর কপালে হাত দিয়ে বললেন, হোমিওপ্যাথির কর্ম না, জল চিকিৎসা। মা জননী, প্রচুর জল দিয়ে শরীর ঠান্ডা করা লাগবে। জলের ব্যবস্থা করেন, শীতল জল। শওকত সাহেব টকটকে লাল চোখে তাকালেন। সব কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। কি একটা জরুরি কথা বলা দরকার, কথাটা মনে পড়ছে না। তবে কবিতার দুচরণ এখন আর মাথায় ঘুরঘুর করছে না। ভবেশবাবু মাথায় পানি ঢালতে শুরু করলেন। ঘুমে শওকত সাহেবের চোখ জড়িয়ে আসছে। এখন আরাম বোধ করছেন। পাশ ফিরে ঘুমোতে ইচ্ছা করছে। পাশ ফেরা যাবে না, পাশ ফিরলে কানে পানি ঢুকবে। ভবেশবাবু বললেন, একটু কি আরাম লাগছে স্যার? লাগছে। জল চিকিৎসার উপর চিকিৎসা নেই। জল হইল আপনার সর্বরোগগ্রাসিনী। জলে যেসব প্রাণী বাস করে তাদের এই কারণে কোনো রোগবালাই হয় না, নিরোগ জীবনযাপন করে। শওকত সাহেব বললেন, আপনি জানলেন কিভাবে? এরা অসুস্থ হলে তো আপনাকে খবর দেবে না, ইচ্ছা থাকলে ওদের ক্ষমতা নেই। স্যার, আপনি একেবারেই কথা বলবেন না, চুপ করে থাকেন। শরীরটা ভালো বোধ হচ্ছে, এই জন্যে কথা বলছি। জ্বর মনে হচ্ছে কমেছে। ভবেশবাবু, আপনার কাছে থার্মোমিটার আছে? আজ্ঞে না।
আমি হোমিওপ্যাথি করি। থার্মোমিটার অ্যালোপ্যাথ ডাক্তারদের যন্ত্র। আমি নীতিগতভাবে ব্যবহার করি না। জ্বর বুঝেন কিভাবে? গায়ে হাত দিয়ে বুঝি। গায়ে হাত দিয়ে আমার জ্বর আপনার কত মনে হয়েছিল? 104-এর উপর ছিল, এখন 102। শওকত সাহেব পুষ্পের দিকে তাকিয়ে বললেন, আমার ওই হ্যান্ডব্যাগ খুলে দেখো, প্লাস্টিকের একটা বক্স আছে, ওষুধপত্র এবং থার্মোমিটার থাকার কথা। থার্মোমিটার পাওয়া গেল। দেখা গেল জ্বর সত্যি সত্যি 102। শওকত সাহেব বললেন, ভবেশবাবু, আপনি ভালো চিকিৎসক। এই কথাটা স্যার আপনি কাগজে লিখে দিয়ে নাম সই করে যাবেন, সার্টিফিকেটের মতো সাথে রাখব। পুষ্প বলল, আরো পানি ঢালবেন চাচা? ভবেশবাবু বললেন, অবশ্যই, পানি জ্বর ধুইয়া নিয়ে যাইতেছে, সেই সঙ্গে রোগের যে বিষ ছিল সেই বিষ। ভবেশবাবু, আজ্ঞে স্যার। আপনাদের এখানে যে নদী আছে তার নাম কি? নদীর নাম সোহাগী। আমি তো জানতাম ছোট গাং, আগে তাই ছিল। বজলুর রহমান বলে এক পাগল কিসিমের লোক নাম বদলায় দিল। কিভাবে বদলালো? মজার ইতিহাস। সভা মিছিল করে একটা হুলুস থুলুস করেছেন। রোজ সকালে উঠে নদীর ধার দিয়ে দৌড়াতেন আর চিৎকার করতেন, সোহাগী, সোহাগী, সোহাগী। স্কুলে ছাত্রদের গিয়ে বলেছেন, তোমরা এই নাম চারদিকে ছড়ায় দিবে। তারপর গান বাঁধলেন সোহাগী নাম দিয়ে। গানের লাইন মনে আছে? আগে প্রথম কয়েকটা চরণ আছে, বলুন তো দেখি। ও নদী তোর কানে আমি চুপে বলিলাম, সোহাগী তোর নাম রে নদী, সোহাগী তোর নাম। এখন সবাই কি নদীটাকে এই নামেই ডাকে? জি ডাকে, সবাই ডাকে। শওকত সাহেব ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, আসলে সবাই বোধহয় মনে মনে চাচ্ছিল এই নদীর সুন্দর একটা নাম হোক। যে মুহূর্তে নাম পাওয়া গেল, সবাই সঙ্গে সঙ্গে গ্রহণ করল। ভবেশবাবু বললেন, আর জল ঢালতে হবে না বলে মনে হয়। জ্বর আরো কমেছে, এখন জ্বর হয়েছে 101। পুষ্পমা, থার্মোমিটার নিয়ে দেখতো ঠিক বললাম কিনা। শওকত সাহেব বললেন, দেখতে হবে না, আপনার কথা বিশ্বাস করলাম। আজ্ঞে না, পরীক্ষা হয়ে যাক। পরীক্ষা করা হলো, জ্বর ঠিকই 101। রোগীকে এখন ঘুমাইতে হবে। পুষ্পমা, রোগীকে একা কইরা দাও, কেউ থাকলেই রোগী কথা বলবো, ঘুম হবে না। তারা বের হয়ে আসার সঙ্গে সঙ্গেই শওকত সাহেব ঘুমিয়ে পড়লেন। ঘুম ভাঙল রাত 11টার দিকে। চোখ মেলেই দেখলেন বিছানার পাশে পুষ্প বসে আছে। একটু দূরে চেয়ারে পা তুলে মোফাজ্জল করিম সাহেব বসে আছেন। তার মুখ ভয়ে পাংশুবর্ণ। মোফাজ্জল করিম সাহেব বললেন, স্যার আপনার শরীর এখন কেমন? ভালো, শরীর ভালো। আমি আপনাদের অনেক দারুণ উদ্বেগে রেখেছি, দয়া করে ক্ষমা করবেন। কিছু খাবেন স্যার? খাওয়ার রুচি হয়েছে? না, তবে একেবারে খালি পেটে থাকা বোধহয় ঠিক হবে না। এক গ্লাস দুধ খেতে পারি। এশার নামাজ শেষ করে করিম সাহেব খেতে বসলেন। পুষ্প বসল তার সঙ্গে। করিম সাহেব বললেন, তোর উপর দিয়ে আজ খুব ঝামেলা গেছে। পুষ্প কিছু বলল না। ভবেশবাবুকে বুদ্ধি করে খবর দিয়ে খুব ভালো কাজ করেছিস মা। ভবেশবাবু চিকিৎসা কিছু জানেন না, কিন্তু এরা প্রাচীন মানুষ, অনেক টোটকা ফোটকা জানেন। সময় মতো পানি না ঢাললে হয়তো অবস্থা আরো খারাপ হতো। তুই তো কিছু খাচ্ছিস না মা?
আমার খেতে ভালো লাগছে না। তোর আবার জ্বর আসেনি তো? দেখি, বাঁ হাতটা আমার কপালে ছোঁয়া তো। জ্বর নেই বাবা। না থাকুক, ছোঁয়াতে বলেছে ছোঁয়া। পুষ্প বাবার কপালে হাত রাখল। করিম সাহেব বললেন, হাত তো সোহাগী নদীর পানির মতো ঠান্ডা। বলেছিলাম তো জ্বর নাই। হুম, তাই দেখছি। এদিকে আর এক কাণ্ড হয়েছে। উনার আসার খবর দিকে দিকে রটে গিয়েছে। কলমাকান্দার সার্কেল অফিসার চিঠি দিয়ে লোক পাঠালেন, উনাকে নিয়ে তার বাসায় যেন এক কাপ চা খেতে যাই। আমি বলেছি ঠিক আছে। নিজ থেকে ঠিক আছে বললে কি জন্য? উনি তো যাবে না, তুমি জানোই। যেতে পারে, এরা ঘন ঘন মত বদলায়। কাল সকালে হয়তো বলবেন, করিম সাহেব, এক জায়গায় বসে থাকতে তো আর ভালো লাগছে না, চলুন একটু ঘোরাফেরা করি। কোনোদিনও এই কথা বলবেন না, মাঝখানে তুমি অপমান হবে। আমাদের স্কুলের সেক্রেটারির বাসায় গিয়েছিলাম, বললাম ওনার কথা। মহামূর্খ, নামও শোনে নাই। যাই হোক, বললাম তরফদার সাহেব একটি সংবর্ধনা স্কুলের তরফ থেকে তো দেওয়া লাগে। উনি বললেন, সংবর্ধনা দিয়ে কি হবে? মন্ত্রী টন্ত্রী হলে সাহায্য পাওয়ার ব্যাপার ছিল। মূর্খের কথাবার্তা আর কি। যাই হোক, শেষকালে রাজি হয়েছেন। ৩০০ টাকা সংস্থান করেছেন। একটা হাতে লেখা মানপত্র দেওয়া হবে। স্কুলের সব টিচাররা মিলে ওনাকে নিয়ে চাটা খাবেন। ১ কাপ চা, সিঙ্গারা, মিষ্টি আর ধর একটা করে কলা। তোমাদের স্কুলের অর্ধেকটা উড়িয়ে নিয়ে গেছে ঝড়ে, আর তোমরা ওনার সংবর্ধনায় পয়সা খরচ করবে? স্কুল উড়িয়ে নিয়ে গেছে তা আবার হবে, ওনাকে পাবো কোথায়? খাওয়া শেষ করে করিম সাহেব কুয়োতলায় হাত ধুতে গেলেন। পেছনে পেছনে পুষ্প এলো। চাঁদ উঠেছে, চাঁদের আলোয় আবছা করে সব দেখা যাচ্ছে। পুষ্প থালা বাসন ধুচ্ছে। করিম সাহেব একটু দূরে বসে সিগারেট টানতে টানতে মেয়েকে দেখছেন। তার বড় মায়া লাগছে। মেয়েটা কষ্টে পড়ে গেছে, একা কত কি দেখতে হচ্ছে। মতির মাকে কাল যেভাবেই হোক জোগাড় করতে হবে। পুষ্প, জি বাবা। কয়েকজন গ্রাম্য গাথককে খবর দেওয়া দরকার। সন্ধ্যাবেলা একদিন এখানে আসর করলে উনি খুব পছন্দ করবেন। উনাকে না জিজ্ঞেস করে কিছুই করো না বাবা। জিজ্ঞেস করেই করব। আমাদের কত বড় সৌভাগ্য, চিন্তা করে দেখতো মা, উনার মতো মানুষ এই বাড়িতে আছেন। আমার তো বিশ্বাসই হয় না। ওসি সাহেবকে বলেছি একটা বড় বজরা যদি ২-১ দিনের জন্য জোগাড় করতে পারেন। উনাকে পেলে কোথায়? স্কুল ঘর ঝড়ে উড়ে গেছে শুনে দেখতে গেছেন, তখন বললাম। ওসি সাহেব ওনার বিশেষ ভক্ত, লেখা পড়েছেন। কুয়োতলা থেকে দোতলার ঘর দেখা যায়। শওকত সাহেবের ঘরে বাতি নেভানো। সেই ঘরের দিকে পিতা এবং কন্যা অনেকক্ষণ তাকিয়ে রইল। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা নীল অপরাজিতা গল্প। আজকে শেষ হলো গল্পের দ্বিতীয় পর্ব। পরবর্তী পর্বগুলো শোনার জন্য আমাদের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।